ওয়েলকাম টু পারোস্মার্ট। সো লাস্ট ক্লাসে আমরা প্রেসি রাইটিং এর টেকনিক্স দেখেছি এবং কিছু এক্সাম্পলস দেখেছি। এই ক্লাসেতে আমরা ফার্স্ট প্র্যাকটিস সেট করব একটা, ওকে, এবং একটু ডিফারেন্ট ভাবে করব। আমাদের ফোকাস থাকবে কোয়ালিটি, লেখার যে কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করা, প্লাস তার সাথে সাথে টাইমিংটাকেও ইমপ্রুভ করা, বোথ। যা হয় যে নর্মালি অনেক যদি তুমি প্রেসে প্র্যাকটিস করো তাহলে এক্সাম হলে টাইমিংটা তুমি কমিয়ে আনতে পারো, বাট যে লেখার যে কোয়ালিটি সেটা কিন্তু মোটামুটি সেমই রয়ে যায়। তাই আমি এখানে কোয়ালিটির উপর বেশি ফোকাস করব এবং একটু পদ্ধতিটা চেঞ্জ করব করার। সেটা কিরকম না, ফার্স্টে আমি 189 ওয়ার্ডস এর একটা টেক্সট দেবো, যেটা দিয়েছি আজকে। তো 189 এর পরে সেখান থেকে আমি চাইবো যে তোমরা 60 থেকে 65 ওয়ার্ডস এর মধ্যে একটা প্রেসি লিখে ফেলো তার উপরে। ওকে, এইটা লেখা হওয়ার পরে আমি যে প্রেসিটা লিখেছি সেটা তোমাদেরকে বোঝাবো এবং বলবো। আফটার দ্যাট এই 60 টু 65 এর থেকে তোমাদের আবার করতে হবে 20 টু 22 ওয়ার্ডস এর মধ্যে একটা প্রেসে লিখতে হবে। ওকে, এই সেম যেটা লিখেছো তার উপরে 20 টু 22 ওয়ার্ডস এর। এতে কি হবে না, ফার্স্ট যেটা লাভ হবে সেটা হলো যে কোন ওয়ার্ড গুলো খারাপ, অপ্রয়োজনীয় সেগুলোকে আমরা বুঝতে পারবো, এবং যেগুলোকে আমি বাদ দিতে চাই সেগুলোকে আমরা বুঝতে পারবো ফার্স্ট। সেকেন্ড, আমি যেটা বুঝতে পারবো সেটা হলো লজিক্যাল ফ্লোটা। লজিক্যাল ফ্লোটা কিন্তু একটা বড় টেক্সটে মানে 60 টু 65 ওয়ার্ডস এর মধ্যে যখন আমি লিখছি তখন কিন্তু অনেক ইজি। বাট যখন 20 থেকে 22 ওয়ার্ডস এর মধ্যে আমি লিখছি একটা লাইনের মধ্যে বা দুটো লাইনের মধ্যে, তখন ওই সেম ফ্লোকে মেনটেন রাখা, মিনিংটাকে সেম রেখে, এটা কিন্তু টাফ। তো এভাবে যদি প্র্যাকটিস করি তাহলে পরীক্ষার হলেতে কিন্তু সমস্ত কোশ্চেনই আমাদের কাছে ইজি লাগবে। ওকে, তো চলো একটা খালি আমার কথা মতো একখানা ক্লাস করে দেখো, দেখো কিভাবে তোমাদের ইমপ্রুভ হয় কিনা। আমি বলছি প্র্যাকটিস সেট আজকে 1 হচ্ছে, যখন প্র্যাকটিস সেট 5 হবে তোমাদের লেখার যে কোয়ালিটি সেটা অনেক ইমপ্রুভ করবে। ওকে, চলো। তো ফার্স্ট যেটা কাজ সেটা হলো তোমরা ভালো করে পড়ো। এটা হচ্ছে ফার্স্ট পেজ, আমি টোটাল দুটো পেজে দিয়েছি, দেখো 189 ওয়ার্ড এর কাউন্ট এই টেক্সটের, টোটাল টেক্সটের। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট পেজ। এই ফার্স্ট পেজটাকে একটু ভালোভাবে পড়ো, পজ করো, পজ করে ভালোভাবে পড়ে নাও। দেন সেকেন্ড পেজটা পড়ো, এই সেকেন্ড পেজটাকে ভালোভাবে পড়ো, পজ করে। ওকে, পড়ে ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে মানে বোঝার চেষ্টা করো, বোঝার পরে একটা প্রেসি লেখার যেরকমই পারবে 60 টু 65 ওয়ার্ডস এর মধ্যে, ঠিক আছে, এই ওয়ার্ডের মধ্যে, এই ওয়ার্ড লিমিটের মধ্যে যেরকম পারবে, ভালো হোক খারাপ হোক, একটা নিজের মতো লেখার চেষ্টা করো। এরপরে এটা লেখাটা হয়ে গেলে পজ করে লিখে নাও। লেখার পরে এসো, তারপরে দেখো প্রেসি রাইটিং স্টেপস আমি দেখবো। প্রেসি রাইটিং স্টেপস গুলো কি, এই আশা করি এই যে স্টেপস এগুলো তোমরা ফলো করেছো, লাস্ট ক্লাসেতে আমি এই স্টেপস গুলোকে নিয়ে আলোচনা করেছি। হুম, তো লজিক্যাল যে ফ্লোটা এই টেক্সটের সেটা কিরকম ছিল সেটা দেখি। ফার্স্টে আমি কয়েকটা দুটো লাইন ছিল যেটা কজ বলে আছে, তারপরে দু তিনটে লাইন সেটা ইম্প্যাক্ট বলা আছে, তারপরে দু তিনটে লাইনে দেওয়া আছে এভিডেন্স, আর লাস্টের যে কয়েকটা লাইন সেটা দেওয়া আছে সলিউশনের উপর। ওকে, এভাবে কিন্তু ফ্লোটা আছে এই টেক্সটের, যে অথর যে লিখেছে, হ্যাঁ, এই টেক্সটটা, তার কিন্তু যে ফ্লোটা সেটা এভাবে আছে। তো আমি এভাবে ভেঙে নিয়েছি চারটে ভাগেতে এবং একটা করে লাইন তার উপরে লিখেছি। এটা ফার্স্ট হচ্ছে কজ। তো কজটা কি না, আনরিস্ট্রেন্ড ওভার ফিশিং ড্রিভেন বাই গ্লোবাল ডিমান্ড ফর সি ফুড। আনরিস্ট্রেন্ড মানে কি আনকন্ট্রোলড, মানে আর কোনো কন্ট্রোল নেই। হুম, তো কোনো কন্ট্রোল ছাড়া, কোনো কন্ট্রোল ছাড়া ওভার ফিশিং, প্রচন্ড মাছ ধরা, ঠিক আছে। আনকন্ট্রোলড ওভার ফিশিং ড্রিভেন বাই, কে ড্রাইভ করছে, কে এটাকে এগিয়ে দিচ্ছে, কে এটাকে ইন্টেন্সিফাই করছে, গ্লোবাল ডিমান্ড ফর সি ফুড। হ্যাঁ, গ্লোবাল ডিমান্ড মানে পুরো বিশ্বের যে ডিমান্ড সি ফুডের জন্য, সি ফুড মানে চিংড়ি মাছ, কাঁকড়া, ইত্যাদি ইত্যাদি যা হয়, স্কুইড ফুইড, ঠিক আছে, এদের এদের জন্য যে ডিমান্ড, সি ফুডের যে ডিমান্ড, হুম, ড্রিভেন বাই দ্যাট, এই আনরেস্টেড ওভারফিশিং হচ্ছে, ইজ ডেসিমেটিং মেরিন ইকোসিস্টেম। ডেসিমেট করছে, ডেসিমেট মানে ধ্বংস করছে পুরো। তাকে করছে না, মেরিন ইকোসিস্টেমকে। মেরিন মানে হলো যে আমাদের সমুদ্রের যে ইকোসিস্টেম তাকে নষ্ট করছে, এবং থ্রেটনিং গ্লোবাল ফুড সিকিউরিটি, গ্লোবাল যে ফুড সিকিউরিটি সেটাকেও কিন্তু থ্রেটেন করছে। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ফ্লিটস, ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ফ্লিটস মানে সেই ফিশিং ফ্লিটসরা, বড় বড় জাহাজ, যারা যারা 4-5 দিনের জন্য ফিশিং এক্সপিডিশনে যায়। ঠিক আছে, 4-5 দিনে বিভিন্ন এক এক সময় মাসের জন্য যায়, এবং একসাথে প্রায় হাজার হাজার মাছ ধরে নিয়ে আসে। ছোট ছোট নৌকা যে করে যে নিয়ে আসে কোস্টাল টাউনের ছোট ছোট মাছওয়ারারা, তারা নয়,
যারা একদম ইন্ডাস্ট্রিয়াল লেভেলে করে, ঠিক আছে? ইকুইপড উইথ অ্যাডভান্স টেকনোলজি। এরা কি করছে? এই ফিশিং ফ্লিটস গুলো প্রচন্ড পরিমাণে মাছ নষ্ট করছে। ঠিক আছে? ফিশিং স্টককে নষ্ট করছে faster than they can replenish, মানে তারা আবার নিজেদের স্টককে রিফিল করার আগেই, অর্থাৎ তারা আবার অনেক পরিমাণে বেড়ে ওঠার আগেই মাছের স্টক সব নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে? এতে কি হচ্ছে না, ওভারঅল যে মাছের সংখ্যা সেটা কমে যাচ্ছে। এর ফলে ডিসরাপ্টিং অ্যাকোয়াটিক ফুড চেইন, এটা কি করছে না, অ্যাকোয়াটিক যে ফুড চেইন সেটাকে নষ্ট করছে, ডিসরাপ্ট করছে। ওকে? তো এর মধ্যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস কোনগুলো আছে? যার মধ্যে সমস্ত কিছুই মোটামুটি ইম্পর্টেন্ট, যের মধ্যে আনইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইকুইপড উইথ অ্যাডভান্স টেকনোলজি, এটা বলার কোনো প্রয়োজন নেই আমার। ডিপ্লিট ফিশ স্টকস বললেই ফাস্টার দ্যান দে ক্যান রিপ্লেনিশ, এত গল্প বলার কোনো প্রয়োজন নেই। এটাকে আমি বাদ দিতে পারি এখান থেকে। আচ্ছা, আ থ্রেটনিং গ্লোবাল ফুড সিকিউরিটি, ওকে, এখানে ফুড সিকিউরিটি এবং ফুড চেইন দুটোকে বলা আছে, যেকোনো একটা ইউজ করব আমি। ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ফ্লিটস, ঠিক আছে? মোটামুটি বাদবাকি ছোট, ছোট করে আমার লিখে নিতে হবে ঘুরিয়ে। অথরের টোন থাকবে। নেক্সট আমাদের কাজ কি? না নিজের ভাষায় লেখা। নিজের ভাষায় লিখতে হবে কিভাবে? না অথরের টোনটা থাকবে, বাট আমরা ওয়ার্ডটাকে চেঞ্জ করব। ওকে? তো কি হবে সেটা দেখে নাও। আনচেকড ওভারফিশিং, আনরিস্ট্রেইনড বলা হয়েছে, আমি সেখানে ওয়ার্ড চেঞ্জ করে লিখেছি আনচেকড ওভারফিশিং। আনচেকড এর জায়গায় তুমি কি লিখতে পারো? আনচেকড লিখতে পারো হচ্ছে আনকন্ট্রোলড লিখতে পারো। ওকে? এছাড়া লিখতে পারো ইনঅর্ডিনেট, এটাও একটা সুন্দর শব্দ, ইনঅর্ডিনেট। ইনঅর্ডিনেট, ইনঅর্ডিনেট ওভারফিশিং। এছাড়া লিখতে পারো র‍্যাম্পেন্ট, মানে প্রচুর, র‍্যাম্পেন্ট। এছাড়া লিখতে পারো আনব্রিডলড, ভীষণ সুন্দর শব্দ, আনব্রিডলড, যার কোনো কন্ট্রোল নেই। ঠিক আছে? আনব্রিডলড ওভারফিশিং। ইন্টেনসিফাইড বাই, আচ্ছা এখানে ছিল ড্রিভেন বাই, রাইট? আমি ড্রিভেন বাইটা আমি ডাইরেক্টলি আমি বলেছি যে ডাইরেক্ট কোনো লাইন আমি গোটা টুকে দেব না। তার ফলে আমি চেঞ্জ করে দেবো একটু। এটা ইন্টেনসিফাইড বাই লিখেছি। ইন্টেনসিফাইড বাই এর জায়গায় তুমি লিখতে পারো ফুয়েলড বাই। সিমিলার, ফুয়েলড বাই লিখতে পারো, প্রপেলড বাই লিখতে পারো, প্রপেলড বাই। হুম? এছাড়া লিখতে পারো হচ্ছে আম ট্রিগার্ড বাই। ট্রিগার্ড বাইটা এখানের জন্য এতটা ইম্পোর্টেন্ট নয়। স্পার্ড বাই লিখতে পারো, স্পার্ড। এইসব ওয়ার্ড গুলো ইউজ করতে পারো। ওকে। ইন্টেনসিফাইড বাই seafood demand and industrial fleets. হুম? And industrial fleet is exhausting marine resources. Is exhausting. Exhausting marine resources. এখানে বলছে deplete fish stocks. এখানে আমি বলছি exhausting. Deplete এ যায়। Deplete মানে কি? কমিয়ে দেওয়া, reduce করা। সেখানে আমি বলছি exhausting. Exhausting এর জায়গায় তুমি লিখতে পারো হচ্ছে আরো draining লিখতে পারো। এছাড়া লিখতে পারো হচ্ছে আ reducing লিখতে পারো। নরমালি reducing, রিডিউস করা, কমানো, রাইট? ডিমিনিশিং লিখতে পারো, ট্রেডিং লিখতে পারো, স্ট্রেনিং। ঠিক আছে? ডিস্টেবিলাইজিং মেইন মেসেজ অ্যান্ড ডিস্টেবিলাইজিং ফুড চেইনস। ডিস্টেবিলাইজিং, ওকে? ডিস্টেবিলাইজিং এর জায়গায় কি লিখতে পারো? আনসেটলিং লিখতে পারো। এই যে ডিসরাপ্টিং বলা আছে, এই ডিসরাপ্টিং তার জায়গায় আমি ডিস্টেবিলাইজিং লিখছি। ঠিক আছে? তো এছাড়া তুমি লিখতে পারো উইকেনিং। যদি ইজিলি লিখতে চাও উইকেনিং লিখতে পারো। আরেকটু বেটার ওয়ার্ড হবে হচ্ছে আনসেটলিং লিখতে পারো। এছাড়া ডিরেলিং লিখতে পারো, ডিরেলিং। টপলিং, ক্রিকেটে দেখবে টপলিং বলা হয়, টপলিং দ্য মিডল অর্ডার। ঠিক আছে? কোনো বোলার একটা সমস্ত উইকেট ফেলে দিয়েছে, তখন বলা হয় টপলিং দ্য মিডল ওভার। বা হিন্ডারিং বলতে হবে, হিন্ডারিং মানে অবস্ট্রাক্ট করা। ঠিক আছে? আটকে দেওয়া, হিন্ডারিং, একটা অবস্ট্রাকশন তৈরি করা, হিন্ডারিং। ওকে? এসবগুলো আমি ইউজ করতে পারি। So কি? না আনচেকড ওভারফিশিং ইন্টেন্সিফাইড বাই seafood demand and industrial fleets is exhausting marine resources and destabilizing food chains. ওকে? টোটাল আমি জিনিসটা লিখে ফেললাম। এবার আমি ইমপ্যাক্ট এ আসি। ইমপ্যাক্ট এর যে কটা লাইন আছে, ৩ টে মতো লাইন আছে ইমপ্যাক্ট এর। সেটা কি বলছে? না কোরাল রিফস নার্সারিজ ফর কাউন্টলেস মেরিন স্পিসিস। হোয়াট ইস দিস? নার্সারিজ মানে হচ্ছে যে কোরাল রিফস হচ্ছে এদের খাওয়ার জায়গা। কাউন্টলেস মেরিন স্পিসিস এর জন্য এটা একটা জীবন ধারণের জায়গা, কোরাল রিফস। যেটা কিনা সাফার অ্যাজ কিস্টোন স্পিসিস ভ্যানিশ। কিস্টোন স্পিসিসরা যেহেতু ভ্যানিশ হয়ে যাচ্ছে সেজন্য এরা সাফার করছে। উইকেনিং বায়োডাইভার্সিটি। তো এখানে বায়োডাইভার্সিটি এর জন্য উইক হয়ে যাচ্ছে। কিসের জন্য? না কিস্টোন স্পিসিস যারা তারা ভ্যানিশ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ কিস্টোন স্পিসিস?
আচ্ছা, কিস্টোন স্পিসিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট স্পিসিস একটা ইকোসিস্টেমের। একটা ইকোসিস্টেমের সবচেয়ে ইম্পর্টেন্ট স্পিসিস তাকে বলা হয় কিস্টোন স্পিসিস। এটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কেতে গ্রে উলফ ছিল আর এল্ক ছিল। এল্ক। হুম? এল্ক হচ্ছে বড় একটা সেই প্রাণী যেটা অনেকটা এই নীলগাইয়ের মতো হয়। নীলগাই যেরকম হয় সেরকম এল্ক। বড়, বড় শিং থাকে মাথাতে এবং গ্রে উলফ। তো গ্রে উলফদেরকে তুলে নেওয়া হয় যাতে এল্কের সংখ্যা বাড়ানো যায়। ওকে? এতে কি হয়? না, একসময় ইয়েলোস্টোন ছিল ভর্তি গাছে, গাছে ভর্তি ছিল। হ্যাঁ? তো উইদিন 20 ইয়ার্স এল্কের সংখ্যা প্রচুর বেড়ে যায় এবং পুরো গাছ নষ্ট করে দেয় তারা। তারা সব তৃণভোজী। তৃণভোজী কোনো ওখানে কোনো প্রেডেটর নেই। ওখানকার যে মেইন প্রেডেটর ছিল, যে আরকি এল্কদের অ্যাটাক করতো এবং খেত, সে ছিল হচ্ছে গ্রে উলফ। যেহেতু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে, তার ফলে কি হয়? এল্কদের পপুলেশন অনেক বেড়ে যায় এবং তারা সমস্ত গাছ নষ্ট করে দেয়। এর ফলে কি হয়? পুরো ন্যাড়া হয়ে যায় ইয়েলোস্টোন ইয়েলোস্টোন যে ন্যাশনাল পার্ক ইউএসএ তে আছে সেটা। এরা আবার সেই গ্রে উলফকে রিইন্ট্রোডিউস করে। ঠিক আছে? তারপরে আবার যে ওখানকার যে ইকোসিস্টেম সেটা একটু বেটার হতে শুরু করে এবং গাছপালা আবার আসতে শুরু করে। তার মানে কি? এই যে গ্রে উলফ এরা ছিল কিন্তু হচ্ছে কিস্টোন স্পিসিস। যে তাদেরকে যে তারা যদি ভ্যানিশ হয়ে যায়, ওই গ্রে উলফ যেহেতু ভ্যানিশ হয়ে গেছিল, এবার হোল যে ইকোসিস্টেম সেটা নষ্ট হচ্ছিল। যেই আবার ওরা ফিরে এসছে, তখন আবার যে ইকোসিস্টেম সেটা আবার বেটার হতে শুরু করেছে। ওকে? তো ঐজন্য এই ন্যাশনাল পার্কের জন্য গ্রে উলফ যে তারা হচ্ছে কিস্টোন স্পিসিস। বোঝা গেছে? আচ্ছা, এরপর দেখো বাই ক্যাচ। Bycatch, unintended capture of non-target species like turtles and dolphins. আচ্ছা, এখানে যে এই যে বলা হয়েছে লাইক টার্টলস এন্ড ডলফিনস, এটা কি এক্সাম্পল? এটা এক্সাম্পল কোনো দেওয়ার দরকার নেই। আগেই বলেছিলাম, তো এটা কেটে দাও। আচ্ছা, আনইনটেন্ডেড ক্যাপচার, এখানে বাইক্যাচ জিনিসটা কি সেটাকে বোঝানো হচ্ছে। বাইক্যাচ জিনিসটা কি? আনইনটেন্ডেড ক্যাপচার অফ নন টার্গেট স্পিসিস। ঠিক আছে? তো এইটা পুরোটাই আমার দরকার নেই। আমি বাইক্যাচ খালি ইউজ করবো। বাইক্যাচ মানে হলো যে যখন মাছ ধরা হয় তখন জালের মধ্যে যে যে ইনটেন্ডেড যে মাছগুলো আছে ওই মাছগুলোকে ছাড়া অন্য যে জলজ প্রাণীগুলো উঠে আসে, তারা অনেক সময় মারা যায় বা অনেক সময় আহত হয়। ঠিক আছে? তো এদের যে মৃত্যু বা আহত হওয়া সেটা কিন্তু ফার্দার ডিস্টেবিলাইজিং ইকোসিস্টেমকে ফার্দার ডিস্টেবিলাইজ করছে। এছাড়া হচ্ছে প্লাস্টিক পলিউশন অ্যান্ড ডিসকার্ডেড ফিশিং গিয়ার। এই ডিসকার্ডেড ফিশিং গিয়ার এবং প্লাস্টিক পলিউশন এরাও কিন্তু ক্রাইসিসটাকে এক্সারবেট করছে। এক্সারবেট করা মানে হচ্ছে সেটাকে আরো বেশি গভীরতর করছে, আরো বাড়িয়ে তুলছে। ঠিক আছে? প্লাস্টিক পলিউশন অ্যান্ড ডিসকার্ডেড ফিশিং গিয়ার। এনট্যাংলিং মেরিন লাইফ এর মানে মেরিন লাইফ মানে হচ্ছে নরমাল যে জলজ প্রাণী যারা তারা তাদের সঙ্গে না প্লাস্টিক তারা খেয়ে ফেলছে মাইক্রোপ্লাস্টিক অর তার ফলে তারা মৃত্যু হচ্ছে তাদের। অনেক সময় তারা ওই প্লাস্টিকের মধ্যে আটকে পড়ছে। এই যে ফিশিং গিয়ার যেগুলোকে ফেলে দেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে আটকে যাচ্ছে, তারা আহত হচ্ছে। যেগুলো ওশান ফ্লোরকে নোংরা করছে, নষ্ট করছে। Coastal communities dependent on fishing for livelihoods face economic collapse as catches dwindle. মানে যেহেতু এই মাছেদের যে সংখ্যা কমে যাচ্ছে তার ফলে যারা কোস্টাল লাইভলিহুড মানে যারা কোস্টের চারপাশে থাকে যে মানুষরা তারা কিন্তু ইকোনমিক কোলাপস দেখতে পাচ্ছে। ওকে? তো এর মধ্যে এবার আমি দেখি যে কিভাবে লিখতে পারা যায়। সেটা হচ্ছে লস অফ কি স্পিসিস বাই ক্যাচ প্লাস্টিক ওয়েস্ট, আমি পরপর লিখে যাচ্ছি। ঠিক আছে? কি স্পিসিস আমি মেনশন করলাম। কিস্টোন স্পিসিস লস অফ কি স্পিসিস বাই ক্যাচ, তারপরে বাই ক্যাচ আমি মেনশন করলাম। তারপরে প্লাস্টিক ওয়েস্ট, যে প্লাস্টিক পলিউশন এর কথা বলেছে, প্লাস্টিক ওয়েস্ট আমি মেনশন করলাম। অ্যাবান্ডন্ট গিয়ার। তারপর ডিসকার্ডেড ফিশিং এর কথা বলছে এটা। এরা কি করছে? ডেভাস্টেট রিফস, যে কোরাল রিফস, ওশান ফ্লোর, ওশান ফ্লোরটাকে নষ্ট করছে এবং কোস্টাল যে লাইভলিহুড তাকে নষ্ট করছে। হুম? কোস্টাল লাইভলিহুড বলেছি কেন? না, ইকোনমিক কোল্যাপস সেটা তাই জন্য কোস্টাল লাইভলিহুডকে ইমপ্যাক্ট করছে। ডেভাস্টেটেড জায়গায় তুমি কি লিখতে পারো? ডেভাস্টেটেড জায়গায় তুমি লিখতে পারো অ্যানিহিলেট। ধ্বংস করে দেবো। অ্যানিহিলেট লিখতে পারো। বা লিখতে পারো হচ্ছে রুইন, ধ্বংস করে দেওয়া এটা। অব্লিটারেট, হুম? অব্লিটারেট। এই সমস্ত শব্দ কিন্তু ইউজ করা যায়। বা ডেমোলিশ, ডেমোলিশিং, ডেমোলিশ। হ্যাঁ? চলো। এটা হচ্ছে দ্য রিপল এফেক্টস আর প্রোফাউন্ড। এটা আচ্ছা, এবার হচ্ছে কি না, প্রথমে ছিল কজ, তারপরে ইমপ্যাক্ট, তারপরে এভিডেন্স। ঠিক আছে? এভিডেন্সটা আমি দেখবো কিরকম আছে। দ্য রিপল এফেক্টস আর প্রোফাউন্ড
রিপল এফেক্টস মানে কি? ক্যাসকেডিং এফেক্ট। হোয়াট ইজ ক্যাসকেডিং এফেক্ট বা রিপল এফেক্ট? মানে কোনো একটা ছোট ঘটনা যখন সিম্পল ঘটনা যেটা চেইন রিঅ্যাকশনের কারণে অনেক বড় হয়ে যায়। দ্যাট ইজ রিপল এফেক্ট। ঠিক আছে? জলের মধ্যে তুমি একটা যদি একটুখানি একটা পাথরকে ফেলো, ফেলে দেখবে আস্তে, আস্তে গোল হতে সেটা বাড়তে থাকে। ওটাকেই কিন্তু বলে রিপল ইফেক্ট। পুকুরের মধ্যে যখন ঢিল ফেললে একটা, ঠিক আছে? তো তখন দেখবি চারপাশেতে এরকম রিপল তৈরি হয় একটা এবং সেটা বাড়তে থাকে আস্তে। ওটাকে বলে রিপল ইফেক্ট এবং ওটাই হচ্ছে ক্যাসকেডিং ইফেক্ট। হুম? তো এই ক্যাসকেডিং ইফেক্ট হচ্ছে আর প্রোফাউন্ড, ম্যাসিভ, ডিসরাপ্টেড কার্বন সিকোয়েস্ট্রেশন। কার্বন সিকোয়েস্ট্রেশন মানে হচ্ছে কার্বন স্টোরেজ। কোথায়? না জলের ওশানসের মধ্যে। ওশান হচ্ছে একটা বড় একটা ইম্পোর্টেন্ট এরিয়া কার্বন যে ক্যাপচার করার জন্য। যে CO2 আছে সেটাকে ক্যাপচার করে রাখে হচ্ছে ওশানের যে সারফেস এরিয়া সেটা। ওশান সারফেস। তাই জন্য এই কার্বন সিকোয়েস্ট্রেশনটা ডিসরাপ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে। তার ফলে কিন্তু ক্লাইমেট চেঞ্জটা অ্যাক্সেলারেট করছে। ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ওয়াইল্ড ওয়াইল্ড ফুড স্কারসিটি লুমস মানে খাবারের যে স্কারসিটি সেটাও কিন্তু একদম ভয়ংকর হয়ে উঠেছে বিলিয়ন্স লোকের জন্য যারা কিনা সি ফুডের উপর রিলায়েন্ট। ওকে? এভিডেন্স ইজ স্টার্ক, এম্পটি নেটস, ডাইং রিফস অ্যান্ড স্টার্ভিং কোস্টাল ভিলেজেস। এভিডেন্সটা হচ্ছে স্টার্ক এখানে। এভিডেন্সটা কি? না এম্পটি নেটস। সব জালগুলো শূন্য, ডাইং রিফস, কোস্টাল ব্লিচিং হচ্ছে। হ্যাঁ? আর স্টার্ভিং কোস্টাল ভিলেজেস সব লোকজন না খেতে পেয়ে মারা যাচ্ছে। দ্যাট ইজ হচ্ছে এভিডেন্স। ওকে? তো দেখার লেখাটা দেখো এখানে। ডেজার্টেড নেটস আমি একদম এমপ্টি নেটস এর জায়গায় ডেজার্টেড লিখেছি সেম জিনিস। লাইফলেস রিফস, ডাইং রিফস এর জায়গায় লাইফলেস রিফস। সিগন্যাল এই যে এভিডেন্স ইজ স্টার্ক বলেছে তার জায়গায় আমি লিখে দিচ্ছি সিগন্যাল। কি সিগন্যাল করছে? ফেইলিং ওশান কার্বন স্টোরেজ অ্যান্ড ফুড শর্টেজেস। ঠিক আছে? ফেইলিং ওশান কার্বন স্টোরেজ অ্যান্ড ফুড শর্টেজেস মানে সবকিছু আমি লিখলাম ফুড শর্টেজ, ফুড স্কারসিটি অ্যান্ড ফেইলিং ওশান কার্বন স্টোরেজ মানে কার্বন সিকোয়েস্ট্রেশন যে ফেল করছে সেটা। ঠিক আছে? এটাকে বোঝাচ্ছে। নেক্সট এটা হচ্ছে লাস্ট পার্ট যেটা সলিউশনের পার্ট। তো সলিউশনের পার্টটা কি বলছে? আর্জেন্ট গ্লোবাল ইন্টারভেনশন ইজ ক্রিটিক্যাল। মানে এক্ষুনি গ্লোবাল ইন্টারভেনশন খুব ইম্পর্টেন্ট। সাস্টেনেবল ফিশিং কোটাস, সাস্টেনেবল ফিশিং কোটাসটা ইম্পর্টেন্ট। এনফোর্স থ্রু ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট। মানে একটা দেশ করলে হবে না, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টের মাধ্যমে সমস্ত দেশকে এনে সাস্টেনেবল ফিশিং যে সেটাকে আমাদের প্রমোট করতে হবে এবং এক্সপ্লয়টেটিভ যে প্র্যাকটিস আছে সেগুলোকে রিপ্লেস করতে হবে। মেরিন প্রোটেক্টেড এরিয়াস ক্যান অ্যালাউ ইকোসিস্টেম টু রিকভার। মেরিন প্রোটেক্টেড এরিয়াস যেরকম হচ্ছে আমাদের গালাথিয়া বে আছে, যেরকম আন্দামানেতে আছে মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্ক যেটা কিনা মেরিন ন্যাশনাল পার্ক, রাইট? তো এগুলো প্রোটেক্টেড এরিয়া। তো এগুলোকে বাড়াতে হবে এবং তাদেরকে রিকভার করার সুযোগ দিতে হবে। ঠিক আছে? ব্যান করতে হবে সিঙ্গেল প্লাস্টিক ইউজকে, রিডিউস ওশান পলিউশনকে রিডিউস করতে হবে। ইনভেস্টমেন্ট ইন অ্যাকুয়াকালচার, এমন অ্যাকুয়াকালচার ইনভেস্ট করতে হবে যেটা কিনা এই ওয়াইল্ড স্টক মানে এই যে যেটা চাষের মাধ্যমে যে মাছ সেটাকে বাড়াতে হবে। নরমাল যে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে যে ওয়াইল্ড স্টক সেটার উপর প্রেশার যাতে কমে। ঠিক আছে? এবং প্রায়োরিটাইজিং মেরিন হেলথ ওভার প্রফিট। মেরিন হেলথ এটা খুব ইম্পর্টেন্ট। মেরিন যে হেলথ মানে ইকোলজির যে ইম্পর্টেন্স সেটাকে বেশি মাথায় রাখতে হবে প্রফিটের জায়গায়। প্রফিটের উপর ভাবলে বেশি হবে না। ঠিক আছে? ইজ ভাইটাল কারণ এটা কিন্তু শর্ট টার্ম গেম। লং টার্মেতে কিছুই পাবে না এবং মানুষ মারা যাবে। প্রফিটও হবে না কিছু। হুম? তার ফলে কি না আমাদেরকে এমনভাবে ইউজ করতে হবে যেটা কিনা সাস্টেনেবল ইউজ। যেটা ফিউচার জেনারেশনের জন্য আমরা রেখে যেতে পারবো। তো লাইক বলছে কি টু এনশিওর ওশানস রিমেইন ভাইব্রেন্ট অ্যান্ড রিপ্রোডাক্টিভ ফর ফিউচার জেনারেশন। ওকে? তো এটাকে আমরা এবার লিখবো কিভাবে? না গ্লোবাল কোঅপারেশন আমি গ্লোবাল কোঅপারেশন যেই বললাম আমার পুরো ওই যে গ্লোবাল ইন্টারভেনশন অ্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট এসব চলে এলো। গ্লোবাল কোঅপারেশন। ওকে? সাস্টেনেবল অ্যাকুয়াকালচার বলতে ফিশিং, সরি, সাস্টেনেবল অ্যাকুয়াকালচার বলতে যে ফিশিং যেটা এবং প্রোটেক্টেড এরিয়াস এর মধ্যে যেটা আছে সেটা আমি টোটাল ব্যাপারটা চলে এলো। অ্যান্ড এই যে টোটাল যে ব্যাপারটা অ্যাকুয়াকালচার এই ব্যাপারটা চলে এলো। ওয়াইল্ড স্টককে নষ্ট না করা, ঠিক আছে? রিপ্লেস করা, প্লাস্টিক পলিউশন না হতে দেওয়া, সাস্টেনেবলি অ্যাকুয়াকালচার করা। তার সাথে কি prioritizing ecology over profit, the last point, is essential
টু প্রোটেক্ট ওশানকে প্রোটেক্ট করার জন্য এসেনশিয়াল অ্যান্ড সিকিউর ফিউচার জেনারেশনস। ঠিক আছে? এগুলো লাস্ট। তো এবার আমরা দেখে নিই কিছু টাইটেলস। তো টাইটেল গুলো দেখো, এখানে ৫টা টাইটেল দিয়েছি। সাস্টেনেবল ফিশিং ইজ ভাইটাল, প্রোটেক্টিং মেরিন ইকোসিস্টেমস, দ্য ওভারফিশিং ক্রাইসিস, দ্য ক্রাইসিস অফ ওভারফিশিং অ্যান্ড নেসেসারি রিফর্মস, সাস্টেনেবল অ্যাকশন ফর মেরিন সার্ভাইভাল। এরকম দিতে পারো, খুব সিম্পল, বা এরকম ভালোভাবে দিতে পারো। ২ ক্ষেত্রেই কিন্তু মার্কস তোমরা সেমই পাবে। কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ঠিকঠাক একটা রিলিভেন্ট দিলেই হলো। ওশানস ইন পেরিল, দ্য গ্লোবাল ক্রাইসিস অফ ওভারফিশিং। ঠিক আছে? এরকম দিলে একটু টোটাল মার্কসটা বেশি পেতে পারো। ঠিক আছে? এরকম টাইপের একটা ভালো দিতে পারো। ওকে? আচ্ছা, তো আনচেকড, এটা টোটাল, এটা হচ্ছে, এবার আমি এলাম যে যেটা আমরা শর্টে করে লিখেছি সেটা টোটালি এটা। আনচেকড ওভারফিশিং ইন্টেনসিফাইড বাই, এবার এটাকে আমি শেষে 3 ওয়ার্ডস থেকে 20 to 22 ওয়ার্ডস এর মধ্যে তোমরা পজ করো। পজ করে এটাকে পড়ে 20 to 22 ওয়ার্ডস এর মধ্যে লেখার চেষ্টা করো। ওকে? আনচেকড ওভারফিশিং ইন্টেনসিফাইড বাই সিফুড ডিমান্ড। এখানে কি ওভারফিশিংটা খুব ইম্পর্টেন্ট। Seafood demand and industrial fleets is depleting marine resource, depleting marine resource টা খুব ইম্পর্টেন্ট। ফুড চেইনটাকে, এবং লস অফ কি স্পিসিস, বাই ক্যাচ, প্লাস্টিক ওয়েস্ট, অ্যাবান্ডন্ড গিয়ার, ভেসেল ড্রিফটস, ওশানিক ফ্লোরস এন্ড কোস্টাল লাইভলিহুডস। কোস্টাল লাইভলিহুডস এখানে খুব ইম্পর্টেন্ট। ডিজার্টেড নেটস অ্যান্ড লাইফলেস রিফস, সিগন্যাল ফেলিং ওশান কার্বন স্টোরেজ, এটা খুব ইম্পর্টেন্ট। ওশান কার্বন স্টোরেজ, ফুড শর্টেজটা ইম্পর্টেন্ট। হুম? গ্লোবাল কোঅপারেশন খুব ইম্পর্টেন্ট। সাস্টেনেবল অ্যাকুয়াকালচার, প্রায়োরিটাইজিং ইকোলজি ওভার প্রফিট, এটাও খুব ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই আমরা কিভাবে 20 to 22 ওয়ার্ডস এর মধ্যে লিখবো। ফার্স্ট তোমরা পজ করে একটু লেখা ট্রাই করো। ওকে? চলো। তো ওভারফিশিং অ্যান্ড পলিউশন এন্ডেঞ্জার মেরিন ইকোসিস্টেম। লজিক্যাল ফ্লোটাও দেখো, 21 ওয়ার্ডস এর মধ্যে লজিক্যাল ফ্লোটা আমাকে রাখতে হবে ঠিকঠাক। তো ফার্স্ট ওভারফিশিং আছে, ওভারফিশিং দিয়েছি। এরপর পলিউশনের কথা এনেছি। পলিউশন এন্ডেঞ্জার মেরিন ইকোসিস্টেমস, কার্বন ব্যালেন্স এবং ফুড সিকিউরিটি। সবকটাই আমি ধরে নিয়েছি। ডিমান্ডিং মেরিন ইকোসিস্টেমস এর মধ্যে কিন্তু সমস্ত কিছু চলে আসছে। কোন জিনিসগুলো চলে আসছে? এই বাই ক্যাচ, কি স্পিসিস, ঠিক আছে? এইসব জিনিসপত্র, ফুড চেইনস, এগুলো কিন্তু মেইন ইকোসিস্টেমের মধ্যে চলে আসছে। ওকে? কার্বন ব্যালেন্স, ফুড সিকিউরিটি, ডিমান্ডিং গ্লোবাল সাস্টেনেবল অ্যাকশন টু প্রোটেক্ট ওশানস, ডিমান্ডিং গ্লোবাল সাস্টেনেবল অ্যাকশন টু প্রোটেক্ট ওশানস অ্যান্ড ফিউচার জেনারেশনস। ঠিক আছে? তো 21 ওয়ার্ডস এর মধ্যে লজিক্যাল ফ্লো মেইনটেইন করে লেখা হয়েছে। ওকে? হলো? নেক্সট, এটা হচ্ছে 149 ওয়ার্ডস এর। তোমরা এটা লেখার চেষ্টা করো। আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো। ওকে? এখান থেকে এর পিডিএফ পেয়ে যাবে। ওকে? এই পিডিএফটা তোমরা লেখো। ১ম এ লিখবে হচ্ছে 50 ওয়ার্ডস এর মধ্যে। তারপর সেখান থেকে করবে 15 to 18 ওয়ার্ডস এর মধ্যে লিখবে। ২ টো স্টেপে। লিখে এটা আমাকে পাঠিয়ে দেবে টেলিগ্রাম চ্যানেলে। ওকে? চলো আজকে এতদূরই।